এইচএসসি 25 ব্যাচ তোমাদের পরীক্ষা তো চলেই আসলো, সময় কিন্তু আর বেশি নেই। তো আজকে তোমাদের জন্য আমি একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের একটা খেলাধুলা করলে আমাদের একটা প্ল্যান থাকে না, যেমন আমাদের একটা গেম প্ল্যান দরকার হয়। সেই রকম আমরা যে পড়তেছি অর্থনীতি, এখন অনেকেই আসো যারা মানে এখনও জানোই না কীভাবে কত মানে কোন কোন টপিক থেকে কতটুকু প্রশ্ন আসতে পারে। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো তোমরা মনোযোগ দিয়ে একটু দেখো, বিষয়টা দেখলে আজকে ক্লিয়ার হয়ে যাবে আমাদের, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের মানে অর্থনীতি প্রথম পত্র থেকে সৃজনশীলে, আমাদের তো সৃজনশীল একটা হিউজ একটা মার্ক 70 মার্ক। তো এই 70 মার্কে আমাদের কি কি প্রশ্ন আসতে পারে, কোন কোন টপিক থেকে আসে, আমরা কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বের সাথে পড়বো, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এখন মানে সব বিষয়ে আমরা চেষ্টা করি শেষ করার, কিন্তু আমাদের কোন কোন জিনিসগুলো থেকে প্রশ্ন আসে মেইনলি সেই বিষয়গুলো আমাদের দেখতে হবে। তো আমাদের অর্থনীতি প্রথম পত্র অধ্যায় 1 থেকে দেখো সম্ভাব্য প্রশ্ন সংখ্যা একটা অথবা দুইটা, আমরা ধরে রাখবো একটি আসে, ঠিক আছে? আচ্ছা, আমাদের মোট প্রশ্ন কয়টি আসে? 11টি। 11টি থেকে আমাদের কতটুকু অ্যান্সার করতে হবে? 7টি। তো 7টি প্রশ্ন আমরা এখন আমাদের যে চ্যাপ্টারগুলো আছে শর্ট সিলেবাসের, আমরা কোন কোন চ্যাপ্টার থেকে পড়লে আমরা মানে কমন পাবো, আমরা কম করে পড়েও যেন আমরা বেশি মার্ক তুলতে পারি, আমাদের টার্গেটটা এরকমই থাকবে। তাহলে আমরা দেখি অর্থনীতি প্রথম পত্র অধ্যায় 1, সম্ভাব্য প্রশ্ন আমি একটি অথবা দুইটি দিছি, ঠিক আছে? মানে একটা অথবা দুইটা থেকে আসে, মানে একটা অথবা দুইটাই আসে। তো আমরা ধরে রাখলাম একটি আসে। তো একটা প্রশ্ন কি থেকে আসতে পারে? একটা প্রশ্ন আসে উৎপাদন সম্ভাবনা রেখা। একটা জিনিস মাথায় রাখবা, এই যে উৎপাদন সম্ভাবনা রেখা যেটা আছে, যেটা কথা বলতেছি, উৎপাদন সম্ভাবনা রেখা এটা মাস্ট আসবেই, ঠিক আছে? তো এখান থেকে তোমার কত মার্ক কমন পাচ্ছ? এটা তুমি গতে পাবা, ঘতেও এই রিলেটেড কোয়েশ্চেনই থাকতে পারে, ঠিক আছে? আমি বলবো গতে তুমি শিওর পাচ্ছ। তো গতে যদি শিওর পাও, তোমার 3 মার্ক কমন চলে আসছে। তাহলে এখন ভাইয়া উৎপাদন সম্ভাবনা রেখাটা কি? এটা তো আমরা জানি উৎপাদন সম্ভাবনা রেখা কি। যদি না জানো, আগের যে আমার ক্লাসগুলো আছে এইগুলো থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা ক্লিয়ার হয়ে যাবে। আর আমার মনে হয় না অর্থনীতি প্রথম পত্রে এই জিনিসটা কেউ জানে না এখনও, ঠিক আছে? না জানলে সমস্যা নেই, দেখে নিতে পারো। তাহলে এই উৎপাদন সম্ভাবনা রেখা থেকে কি প্রশ্ন আসতে পারে ভাইয়া? এটাই তো আমার প্রশ্ন। তাহলে দেখো, দুইটি দ্রব্যের মধ্যকার উৎপাদন সম্ভাবনা সম্পর্ক। উৎপাদন সম্ভাবনা রেখা যেটা আছে, যে আমরা যে এইভাবে দেখি আমরা যে এক্স এক পাশে থাকে, এক্স একটা ওয়াই। তো আমাদের এখানে এক্সটা কি? এক্সটা একটা কি দ্রব্য, ওয়াই একটা কি দ্রব্য। এই দুটো দ্রব্যের মধ্যে তাহলে আমাদের কম্বিনেশন দেখানো হয় এইভাবে, তাই না? এই যে আমরা এইভাবে দেখি যে, তো এইগুলো হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, দুইটি দ্রব্যের মধ্যে সম্পর্ক দেখি। এছাড়াও দুষ্প্রাপ্যতা আমরা এখান থেকে বুঝতে পারি যে আমরা কতটুকু আমাদের ক্ষমতা আছে, মানে আমাদের সম্পদের ওপর নির্ভর করে আমরা কতটুকু উৎপাদন করতে পারবো, ঠিক আছে? এরপরে অর্জনযোগ্য অঞ্চল, এই যে এই রেখাটার বাহিরের অঞ্চলটাই, পুরো অঞ্চলটাই কি অর্জনযোগ্য অঞ্চল। তো এই রিলেটেড কোয়েশ্চেন থাকে। আর সুযোগ ব্যয়, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সুযোগ ব্যয়। তো সুযোগ ব্যয় জিনিসটা কিন্তু খুবই ইজি। মানে আমি একটা কোনো কাজের জন্য অন্য একটা যে কাজ আছে, মানে আলাদা একটা, মানে আমার দুটো অপশন ছিল, একটার জন্য আমি আরেকটা যে ছেড়ে দিলাম, ওই ছেড়ে দেওয়াটা হচ্ছে সুযোগ ব্যয়। তো এটা গেল। এখন দেখো এরপর কি? অর্থ ব্যবস্থা। এখন কথা হচ্ছে, প্রশ্ন বলছি একটা আসতে পারে, তো একটার ঘ নাম্বারে সাধারণত এই প্রশ্নটা দিয়ে দেয়। ঘ নাম্বার ক্লিয়ার রাখো। ক খ এর কথা কিন্তু আমি বলতেছি না, ক খ এর জন্য আমি আলাদাভাবে সাজেশনমূলক একটা ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে? ওখানে আমি প্রশ্ন দিয়ে দেবো, আর তোমাদের কোনো টেনশন করার দরকার নেই। গ ঘ এর জন্য আমরা সৃজনশীল সলভ করেও আমি দিব, ঠিক আছে? তো এটা দেখো, ধনতান্ত্রিক অর্থব্যবস্থার আরেক নাম কি? পুঁজিবাদী। তোমার একটা এমসিকিউ হয়ে যাচ্ছে এইখানে। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার আরেক নাম নির্দেশমূলক। এগুলো থেকে দিতেই পারে, মানে সৃজনশীল তো দিবেই, এমসিকিউ আসতে পারে, ঠিক আছে? তো ইসলামী অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা, এই 4টা জিনিস আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি ঘ পাবা। তাহলে তুমি কি পাচ্ছ? 4 + 3, তোমার 7 নম্বর আমি তোমাকে কমন দিয়ে দিছি, ঠিক আছে? 7 নম্বর কি হয়ে গেল? কমন হয়ে গেছে। অধ্যায় 2 দেখো, অধ্যায় 2-এ সম্ভাব্য প্রশ্ন সংখ্যা 2টি 3টি দিছি। এখানে 3 থেকে 4টাও আসে। ঢাকা বোর্ডে 2021 সালে মেবি 4টা আসছিল, ঠিক আছে? 4টা, আরও 3-4টা বোর্ডে আসছিল। তার মানে তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, ভাইয়া আমি যদি অধ্যায় 2টা ভালোভাবে ক্লিয়ার করি, তাহলে আমি 30 মার্ক কমন পেয়ে যাচ্ছি। মানে আমি সৃজনশীলের হাফ, আমার 7টার মধ্যে 3টে আমার হয়েই যাচ্ছে, ঠিক আছে? এখান থেকে 3টে 4টা আসলে তোমার যদি অধ্যায়টা ক্লিয়ার থাকে, তুমি সম্পূর্ণটাই ক্লিয়ার দিতে পারতেছো, তাই না? তাহলে অধ্যায় 2টা খুবই ইম্পর্টেন্ট। এবং আমি অধ্যায় 2-এর ওপরে অনেক সুন্দর করে গোছানো একটা না, অনেকগুলো ক্লাসে নেওয়া হয়েছে, কারণ অধ্যায়টা অনেক বড়, ঠিক আছে? তো এখান থেকে প্রশ্ন কোথা থেকে আসতে পারে ভাইয়া? প্রশ্ন একটাই হতে পারে গ ঘ, দুইটা মিলেই উপযোগ থেকে। কি বললাম ভাইয়া? উপযোগ থেকে।
উপযোগ থেকে তুমি শিওর থাকো তুমি প্রশ্ন পাবা। তার মানে কি আমাকে এটা পড়তে হবে, উপযোগটা অবশ্যই কি করতে হবে, পড়তে হবে। উপযোগ থেকে তুমি যদি পড়ো তাহলে তোমার 3 মার্ক গয়ে 4 মার্ক ঘ, তুমি দুইটাতে কি হয়ে যাচ্ছে, কমন হয়ে যাচ্ছে। কি হয়ে গেল, 3 আর 4 মার্ক মিলে তোমার 7 মার্ক। আগে ছিল কত 7, এখন তুমি আরো 7 পেয়ে গেছো। কখর হিসাবটা আমি পরে বলতেছি, কখটা তুমি এখন মানে বাদ দাও, এই হিসাবটা আমরা পরে দেখতেছি যে কখ নিয়ে কি করা যায়। এরপরে একটা থাকে চাহিদা, ঠিক আছে। তো চাহিদা জিনিসটা থেকে প্রশ্ন থাকে, চাহিদা থেকে তুমি গ ঘ অথবা গ, শুধু গ অথবা ঘ পেতে পারো, ঠিক আছে। তো এইভাবেই প্রশ্নটা হবে। এরপরে দেখি আছে যোগান। যোগান তো চাহিদা যোগান, ভাইয়া চাহিদা বলে তো যোগান অবশ্যই আমরা পড়ি কি না বলো। চাহিদা যোগান আমরা যে এইভাবে দেখছি না, যে এটা হচ্ছে আমার কি ডিমান্ড কার্ভ ডি, এটা হচ্ছে সাপ্লাই কার্ভ এস। তার মানে এই দুটো মিলে চাহিদা যোগান মিলে একটা প্রশ্ন থাকবে, চাহিদা যোগান মিলে একটা প্রশ্ন থাকবে, এটা মাথায় রাখো। চাহিদা আর যোগান রিলেটেড, চাহিদা আর যোগান, ঠিক আছে ভাইয়া। এরপর দেখো আমি আরেকটা পয়েন্ট আউট করে দিছি, স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা এইখান থেকে একটা প্রশ্ন আসে যেটা আমরা অনেকেই দেই না, আমরা স্কিপ করে থাকি সাধারণত। তো এইখানে একটা 10 মার্কের একটা প্রশ্ন থাকবে। ক খ রিলেটেড আমি কথা বলতেছি না এখন। তো গ খ যেটা থাকে তোমার দাম স্থিতিস্থাপকতা কি মাথায় থাকে না ভাইয়া, আমরা পড়ি না, না পড়লে এটা না মানে না পারার কথাই, ঠিক আছে, এটা পড়তে হয়। আয় স্থিতিস্থাপকতা কি এইটা, আর আর স্থিতিস্থাপকতা কি। তো এই জিনিসগুলো সুন্দরভাবে আমি ক্লিয়ার করে দিয়েছি ক্লাসে। যদি তোমাদের সমস্যা হয় আমি প্রত্যেকটা টপিকের ওপরে একটা করে সিঙ্গেল ভিডিও দিব তোমাদের কনফিউজিং সিরিজে, যেখানে তোমরা প্রত্যেকটা মানে আমি বলে দিব যে এই প্রশ্নটা আসবেই, ঠিক আছে। তো তোমরা যদি দয়া করে এই ক্লাসটা করে থাকো তোমাদেরই লাভ হবে, ঠিক আছে, নাম্বার কমন পাবা, ঠিক আছে। তাহলে তোমাদের স্থিতিস্থাপকতা থেকে একটা সৃজনশীল থাকবে। 3টার কথা বলছি, 3টে এইভাবেই দিয়ে দেয়, ঠিক আছে। তাহলে এরপরটা দেখি আমরা আর কি চ্যাপ্টার আছে আমাদের। অধ্যায় 3, অধ্যায় 3 যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে। আচ্ছা শোনো একটা কথা বলি, সেটা হচ্ছে অধ্যায়ের যে নামটা না, ওই নামের ওপর বেস করেই তোমার প্রশ্ন হয়ে থাকে। যেমন এই অধ্যায়ের নামটা কি, উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়, ঠিক আছে। তার মানে উৎপাদন থেকে একটা প্রশ্ন থাকবে, উৎপাদন ব্যয় আর আয় মিলে একটা থাকতে পারে অথবা আলাদাভাবেও দিতে পারে। এখান থেকে আমি ধরে নিব সম্ভাব্য প্রশ্ন অধ্যায় 3 থেকে 2টা দিতে পারে, 2টা সর্বোচ্চ 2টা অথবা একটা, মানে একটা আসার চান্সটাই বেশি, ঠিক আছে। তুমি একটাই ধরে রাখবা, ঠিক আছে। আর আমি বলবো তোমার যদি এই টপিকটা কিন্তু খুব একটা ইজি অধ্যায়, ইজি টপিক, কিন্তু তোমার যদি কেউ স্কিপ করতে চাও করতে পারো, আমি ওটাও দেখাই দিচ্ছি। অধ্যায় 4 একটা ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে আমরা প্রশ্ন করি না। আমরা সাধারণত যারা স্টুডেন্ট আছি আমরা হিউম্যানিটিজের মানবিকের, তো চ্যাপ্টারটা সাবজেক্টটা তো আমাদের জন্য এইচএসসি লেভেলে, এখানে আমরা কি করি, আমরা চিত্র দেখলে ভয় পেয়ে যাই, ঠিক আছে, অথবা আমরা বুঝি না। তো সমস্যা নাই, সব কিছু আমি ক্লিয়ার করে দেবো, যেহেতু সিএম ভাইয়া আছে, ইকোনমিক্স তোমার জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে দেখো প্রতিযোগিতামূলক বাজার আর বলছি একচেটিয়ামূলক বাজার, এখানে কিন্তু অনেকগুলো বাজার আছে, আমি কিন্তু সব কিছু নিয়ে আসি নাই। এখানে আমার প্রশ্নটা মূলত হয়ে থাকে প্রতিযোগিতামূলক বাজার থেকে আর একচেটিয়া বাজার থেকে, ঠিক আছে। তার মানে তুমি যে সৃজনশীলগুলো পাবা, আর একটা কথা মাথায় রাখো, এইখান থেকে 3টা অথবা 4টা, ঠিক আছে, 3টা অথবা 4টা আসতে পারে, মোট কিন্তু 11টা আসবে, ঠিক আছে, 11টা সৃজনশীল আসবে। এখন কথা হচ্ছে ভাই কোথা থেকে কোনটা দিবে অথবা কোন বোর্ডে কোনটা দিবে এটা তো আমরা বলতে পারি না। আমাকে তো একটা ওভারঅল তোমাদের একটা মানে একটা প্ল্যান জানাই দিতে হবে যে কীভাবে প্রশ্নটা হয়ে থাকে। আমি কিন্তু তোমাকে প্রশ্ন প্যাটার্নটা বলে দিচ্ছি কীভাবে হয়, প্রশ্ন কোনটা আসতে পারে অথবা কীভাবে আসতে পারে এটা আমি সলভ করে দিইনি, এটা আমি সলভ করাই দিব তোমাদেরকে ইনশাল্লাহ। তো দেখো তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। এরপর দেখো অধ্যায় 4 পর আমাদের কোন অধ্যায় আছে, আমাদের 1 2 3 4 4টা অধ্যায় শেষ, আর বাকি আছে 2টা অধ্যায়, যেগুলো হচ্ছে মানে বুঝলে খুবই সহজ একটা অধ্যায়, মানে একটু ম্যাথ টাইপের, মানে খুবই একটা সহজ অধ্যায়, এটা তোমার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আমি যেটা বলবো, আচ্ছা একটু পরেই বলি ওই কথাটা। এখন দেখো অধ্যায় 9 যেখানে প্রশ্ন আসে, অধ্যায় 9 থেকে কয়টা প্রশ্ন আসতে পারে ভাইয়া, 2টাও আসতে পারে 3টাও আসতে পারে, এমনকি 4টা দিয়ে দিলে 4টা না আসার চান্সটা বেশি, 2টা থেকে 3টা, ঠিক আছে। তাহলে দেখো সামগ্রিক আয় ব্যয়, অধ্যায়ের নাম যেটা এখানে প্রশ্নই এইটা, ঠিক আছে। তো এই প্রশ্নটা কিভাবে আসতে পারে আমি দেখাই দিব, মানে কি কি প্রশ্ন আসে এটা দেখাই দিব। এগুলো নিয়ে ভয় পাওয়ার দরকার নেই, টেনশন করার দরকার নেই। তোমরা অনেকেই বলো যে ভাইয়া মানে কি করব, অর্থনীতি কিভাবে পড়লে ভালো হয়, অথবা আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া আমি যে এখন মানে আগে পড়িনি, এখন যদি আমি মানে কতটা কমে আমি বেশি মার্ক তুলতে পারি, কি কি চ্যাপ্টার পড়লে আমার জন্য সুবিধা হবে। তো ওই বিষয়গুলোতে আসতেছি। লাস্ট টপিক আমাদের প্রথম পত্রের, সেটা হচ্ছে যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে অধ্যায় 10, এখান থেকে তুমি একটা প্রশ্ন পাবা। কয়টা পাবা ভাইয়া, একটা পাবা।
তাহলে মুদ্রা গ ঘ বলতে আমি কি বোঝাচ্ছি, মুদ্রার যে অধ্যায়টা আছে, মুদ্রার আমার যে ভিএম বের করি আমরা, ভিএম ইকুয়াল পিটি যেগুলো আছে, মানে আমাদের সূত্র যেটা বলে এমভি ইকুয়াল পিটি, ওইখানে গ ঘ থেকে প্রশ্ন আসতে পারে, তার মানে এখান থেকে 7 মার্ক। আর ব্যাংক থেকেও বর্ণনামূলক দিতে পারে, সবসময় যে ম্যাথ রিলেটেড দেয় ইকোনমিক্সে তা কিন্তু না, এখানে ব্যালেন্স একটা রাখা হয়, যারা ম্যাথ পারে তারা ম্যাথ দিবে, যারা ম্যাথ পারে না তারা বর্ণনামূলকগুলো দেবে, ঠিক আছে। তাহলে ব্যাংক থেকে ক খ দিতে পারে, এমনকি ঘয়েও একটা প্রশ্ন চলে আসতে পারে, ঠিক আছে। তাহলে কি একটা ওভারঅল একটা তোমার ধারণা হইলো না ভাইয়া, যে কিভাবে প্রশ্ন হয়ে থাকে। তাহলে আমরা যদি একটা এখন দেখি বিষয়টা, প্রথম অধ্যায় থেকে কোথায় কোন কোন টপিক থেকে আসতে পারে এটা বলে দিলাম, একটা থাকতে পারে অথবা দুইটা থাকতে পারে। দ্বিতীয় অধ্যায় থেকে সব থেকে বেশি 3টা থাকতে পারে, এখানে আমি বলবো না যে 3টাই থাকবে, 2টাও থাকতে পারে, 3টাও থাকতে পারে, 4টাও থাকতে পারে, ঠিক আছে, কারণ এটা একটা বড় অধ্যায়, এখানে আমার প্রশ্ন করার জায়গা অনেক বেশি। তৃতীয় অধ্যায় থেকে একটা অথবা দুইটা, ঠিক আছে। চতুর্থ অধ্যায় থেকে সাধারণত 2টা থাকে, 3টা দিয়ে দিতে পারে, কারণ বাজার অধ্যায়টাও অনেক বড় একটা অধ্যায়, এখানে আমার ভারসাম্য দাম বের করতে বলতে পারে, স্থিতিস্থাপকতা বের করে দেখাতে পারে, ইকুইলিব্রিয়াম প্রাইস যেগুলো আছে সব জিনিসগুলো আমাকে বের করতে বলতে পারে। এরপরে আবার প্রতিযোগিতামূলক বাজারে দাম স্তর কিভাবে হয়, লাভ হয় কখন, মানে মুনাফা হয় কখন, স্বাভাবিক মুনাফা হয় কখন, অস্বাভাবিক মুনাফা হয় কখন, ক্ষতি হয় কখন, এই সব বিষয়গুলো আমার থাকতে পারে। অথবা একচেটিয়ামূলক বাজারে কিভাবে দামটা নির্ধারণ করা হয়, কোন রেখা কোন দিক দিয়ে যায়, চিত্র আঁকতেও দিতেও পারে, তাই না, গ ঘতে দিতে পারে যে চিত্র এঁকে দেখাও, তখন কি করবা। সো এখানে প্রশ্ন করার জায়গা অনেক বেশি, দ্বিতীয় চতুর্থ। এরপর আসতেছে কি নবম অধ্যায়। নবম অধ্যায় থেকে কয়টা বলছি যে ভাইয়া 2টা, ঠিক আছে, 2টা অথবা 3টা, তো আমি 2টাই ধরে রাখি, আমি একটা আর 2টা ধরে রাখবো, ঠিক আছে, একটা আসবে অথবা 2টা আসবে, যদিও বিগত বছরে তোমার 3টার মতো প্রশ্ন আসছে, ঠিক আছে, তো এইটা বলা যাচ্ছে না যে আসবে না। তারপরে দশম অধ্যায় থেকে দেখি, দশম অধ্যায় থেকে ভাইয়া একটা 2টা গেল, দশম অধ্যায় থেকে একটাই সাধারণত দিয়ে থাকে, ঠিক আছে। সো ধরে রাখতে পারি আমরা 2টা, ঠিক আছে। তাহলে মোট কয়টা থাকতেছে, মোট আসবে 11টা। এখানে যে সব সময় এইভাবেই দেওয়া থাকবে তা কিন্তু না, হতে পারে এখান থেকে একটা দিতে পারে, এখান থেকে একটা দিতে পারে, এখান থেকে একটা দিতে পারে, এইভাবে দিতে পারে, ঠিক আছে। তার মানে আমি ওভারঅল একটা তোমাকে ধারণা দিয়ে দিলাম আমার ইকোনমিক্স ফার্স্ট পেপার। সো তোমরা যদি চাও যে ভাইয়া আমাদের তো টপিকগুলোতে সমস্যা, এইভাবে প্রশ্ন বলে দিলেই তো শুধু হবে না, আমাদেরকে যদি একটু ম্যাথ করাই দিতেন অথবা সৃজনশীল সলভ করাই দিতেন তাহলে আমাদের জন্য সুবিধা হইতো, ঠিক আছে। তো তোমরা যদি চাও কমেন্ট করবো, অবশ্যই আমি তোমাদের জন্য ওইরকম মানে সাজেশনমূলক ভিডিও অথবা প্রশ্ন সলভিং আর কি, কোয়েশ্চেন সলভিং ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা আমাকে, আর এরকম ভিডিও যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে বলে দিবা, ঠিক আছে। আল্লাহ হাফেজ।